আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। নুসরাত জাহান মন পুরো সংবাদ জুড়ে সাথে আছে। শুরুতেই সংবাদ শিরোনাম। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট কাল বিতরণ হবে নির্বাচনী সরঞ্জাম। উপজেলা ভোট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বললেন সিসি। আগামী 7 থেকে 8 দিন পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে জানিয়েছে আবহাওয়া অফিস। দক্ষিণাঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি। জলবায়ু পরিবর্তন সহ নানা প্রাকৃতিক দুর্যোগে অস্তিত্ব সংকটে লালমনিরহাটের 8টি ছোট নদী হুমকিতে পড়েছে পরিবেশ। দিনাজপুরের পার্বতীপুরে ইরি বোরো ধানের বাম্পার ফলন, খুশি কৃষকরা। ধানের দাম নিয়ে শঙ্কা। দর্শক শুনছিলেন শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে মাই টিভির মঙ্গলবারের বিশেষ আয়োজন বিনোদন বিশ্ব। এবার বিস্তারিত। উপজেলা পরিষদ নির্বাচন প্রসঙ্গ। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের আনুষ্ঠানিক প্রচারণা মধ্যরাতে শেষ হয়েছে। এতে 140 উপজেলায় আগামীকাল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে 22টিতে ইভিএম এবং বাকিগুলোতে ব্যালটে ভোট গ্রহণ হবে। আজ বিভিন্ন কেন্দ্রে বিতরণ করা হবে নির্বাচনী সরঞ্জাম। 3টি পদে মোট 1635 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে 570, ভাইস চেয়ারম্যান 625 এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 440 জন প্রার্থী রয়েছেন। ভোটের পরিবেশ শান্ত রাখতে স্বাভাবিক এলাকায় সাধারণ কেন্দ্রগুলোতে 17 জন ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে 18 বা 19 জন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এছাড়া পার্বত্য ও দুর্গম এলাকায় সাধারণ কেন্দ্রে 19 জন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে 20 বা 21 জন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা থাকবে। দর্শক, নির্বাচনী সরঞ্জাম বিতরণের খবর জানতে এই মুহূর্তে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পারভেজ রাসেল। পারভেজ, কাল তো নির্বাচন, সেখানে নির্বাচনের প্রস্তুতির কি খবর আছে আপনার হাতে, দর্শকদের জানাবেন। মন, যেমনটা জানেন আপনি যে আসলে গোটা দেশের ন্যায় কিন্তু যে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন তার প্রথম ধাপ কিন্তু আগামীকাল বরিশাল সহ বাকেরগঞ্জে আসলে অনুষ্ঠিত হবে। একযোগে এই নির্বাচনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ কিন্তু অনেক আগে থেকেই বিরাজ করেছে এবং বরিশাল সদরে 68টি কেন্দ্র রয়েছে, বাকেরগঞ্জে রয়েছে 113টি। এই মুহূর্তে বরিশাল সদর উপজেলা নির্বাচন অফিস ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে স্ব কেন্দ্রে যে আগামীকাল ভোট গ্রহণ হবে সেই কেন্দ্রে ভোট গ্রহণের যে প্রস্তুতি বা যে সরঞ্জামি রয়েছে সেগুলো কিন্তু কেন্দ্রে যারা নিয়োজিত থাকবে প্রিজাইডিং অফিসার সহ পুলিশ আনসার সদস্য তারা সেগুলোকে সংগ্রহ করছে। একটু তথ্য দিয়ে রাখতে চাচ্ছি যে বরিশালের যে কেন্দ্র রয়েছে তার মধ্যে 2টি কেন্দ্র সদরের অত্যন্ত দূরে হওয়ার কারণে আজ বিকেলের মধ্যেই সেখানে ব্যালট পেপার মাত্র 2টি কেন্দ্রে পাঠানো হবে। এছাড়া বাকি যে কেন্দ্রগুলো থাকবে সেই কেন্দ্রতে কাল সকাল নাগাদ ব্যালট পেপার চলে যাবে। এর পাশাপাশি যাতে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হয় সে লক্ষ্যে পুলিশের অসংখ্য সদস্য থাকছে র্যাব এবং প্রতিটি ভোট কেন্দ্রেই কিন্তু আনসারের প্রায় 15 জনের একটি বাহিনী দেয়া হচ্ছে। পাশাপাশি মহিলা আনসার সদস্য থাকবে এবং স্ট্রাইকিং ফোর্স কাজ করবে মাঠে, যাতে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ এবং প্রশ্নবিদ্ধ নির্বাচন না হয় এই উপজেলা পরিষদ নির্বাচন। আমার সামনে একজন রয়েছে যিনি কেন্দ্রে মালামাল নিতে আসছে। আপনি কোন কেন্দ্রে পড়েছেন এবং আপনি কি মাল নিচ্ছেন বা আপনার সাথে কারা যাচ্ছে? আমি প্রিজাইডিং অফিসার 19 নম্বর কেন্দ্র মহাবাস মাধ্যমিক বিদ্যালয় বরিশাল। আমি আজকে ব্যালট বাক্স, তারপরে ছবি সহ ভোটার তালিকা, অমোচনীয় কালি, ধাতব পাত,
মার্কার পেন, তারপরে আপনার অফিসিয়াল সিল এবং মার্কিং সিল সহ বিভিন্ন ধরনের ভোট গণনার জন্য যে উপকরণগুলো প্রয়োজন সেগুলো আমি সাথে করে নিয়ে যাচ্ছি এবং আগামীকালকে নির্বাচন কমিশন সিদ্ধান্ত অনুযায়ী ভোরবেলায় সকাল 5টার সময় আমরা ব্যালট পেপার সংগ্রহ করব এবং ভোট গ্রহণ শুরু করব ইনশাল্লাহ। যেমনটা তিনি জানাচ্ছিলেন এই প্রিজাইডিং অফিসার, পাশাপাশি আরেকটু তথ্য দিয়ে রাখি আপনাকে যে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে কিন্তু ইতিমধ্যে নির্বাচন কমিশন এর আগে বরিশালে এসেছেন, বহুতবার বসেছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী ছিল তাদের প্রিজাইডিং এবং পুলিং সহ রিটার্নিং অফিসারের সাথে। এর পাশাপাশি বরিশালে সদরে মোট ভোটার রয়েছেন 1,95,799 জন এবং এরা মোট 68টি ভোট কেন্দ্রে কালকে একযোগে ভোট দিবেন, ভোট প্রদান করবেন এবং সঠিক সময় কিন্তু ভোট শেষ হবে। তবে প্রত্যেকেরই প্রত্যাশা রয়েছে যাতে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন হয় এবং আমাদেরও কিন্তু এমনটা প্রত্যাশা রয়েছে। তো আপাতত এই রয়েছে বরিশালে থেকে আমার কাছে উপজেলা পরিষদ নির্বাচনের যতটুকু তথ্য ছিল। মন পারভেজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা থেকে ভোটের সবশেষ প্রস্তুতির খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মিঠুন মাহমুদ। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আসলে রাত পোহালে অনুষ্ঠিত হতে যাচ্ছে জীবননগর উপজেলা পরিষদ নির্বাচন। ষষ্ঠ ধাপের এই উপজেলা পরিষদ নির্বাচনে আমি এখন দাঁড়িয়ে আছি জীবননগর উপজেলা নির্বাচন অফিসের কার্যালয়ের সামনে। আমি এখানে দেখেছি সকাল থেকেই যে সমস্ত আনসার সদস্যরা আছে তারা কিন্তু ভোট কেন্দ্রে যাবে, সেজন্য কিন্তু তারা প্রস্তুত নিচ্ছে। আপনার মাধ্যমে যদি মাই টিভির দর্শকদের দেখাই যে জীবননগর উপজেলা শহরের ভিতরে নির্বাচন কমিশনের সামনেই আনসার বাহিনীর সদস্যরা যারা আছে তারা কিন্তু প্রস্তুত নিচ্ছেন এবং তাদের সাথে আমরা কথা বলি। তারা কিন্তু প্রতিটা কেন্দ্রে যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে। নিতে বলতে জীবননগর উপজেলায় 894 জন আনসার সদস্য কিন্তু মোতায়েন করা হয়েছে। জীবননগর উপজেলার 9টি কেন্দ্রে 8টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট 62টি কেন্দ্রে কিন্তু ভোট গ্রহণ চলবে এবং জীবননগর সহ দামোদা উপজেলার যে নির্বাচন হচ্ছে সেখানে 867 জন পুলিশ মোতায়েন করা হয়েছে। বিজিবি 2 প্লাটুন মোতায়েন করেছে। আনসার ব্যাটালিয়নের সদস্যরা কিন্তু 2 প্লাটুন থাকবে এবং জীবননগর উপজেলার 8টা ইউনিয়নে এবং একটি পৌরসভার মোট 9টা ম্যাজিস্ট্রেট কিন্তু নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন থেকে। তবে নির্বাচন অফিসারের সাথে কথা বলে তিনি জানিয়েছেন এই নির্বাচন যাতে সুন্দর সুষ্ঠু পরিবেশের মধ্যে হয় সেজন্য কিন্তু তারা সবসময় তৎপর আছে এবং সব ধরনের ব্যবস্থা তারা গ্রহণ করে যাতে করে ভোট নিয়ে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য কিন্তু তারা সচেতন আছে এবং প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ভোটারদের বারবার ভোট কেন্দ্রে যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছ থেকে জীবননগর উপজেলা পরিষদের নির্বাচনের সর্বশেষ তথ্য। মিঠুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, প্রতিনিধি মিঠুন মাহমুদ চুয়াডাঙ্গার জীবননগর থেকে যুক্ত ছিলেন। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে উপজেলা নির্বাচনে ভোট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে। নির্বাচন যাতে প্রভাবিত না হয় সে ব্যাপারে কমিশনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। সিসি বলেছেন, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে সেটাই বড় কথা, কোনো দল এলো কি এলো না সেটা বড় কথা নয়। ভোটে কেউ যাতে প্রভাব বিস্তার করতে না পারে সে ব্যাপারে ইসির অবস্থান স্পষ্ট বলেও জানিয়েছেন সিসি। 5টি উপজেলায় নির্বাচন হবে না, সেখানে সকলেই প্রতিটি পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। প্রতিটি কেন্দ্রে 17 জন ল এনফোর্সমেন্ট এজেন্সির সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকবেন, আর যেগুলো একটু সেন্সিটিভ কেন্দ্র সেখানে 19 জন করে থাকবে। এটা আমরা নিশ্চিত করেছি। নির্বাচনে আমরা যেটা প্রত্যাশা করি সেটি হলো সকলের সহযোগিতা প্রয়োজন। আগামী 7 থেকে 8 দিন পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জানানো হয় বৃষ্টির পর আবারও তাপপ্রবাহ শুরু হতে পারে, তবে তখন তীব্রতা তুলনামূলক কম থাকবে। দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি, তবে সারাদিন বৃষ্টি না হলেও দিনে 2-1 বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বেশি হতে পারে। এদিকে ঝড় বৃষ্টি শুরু হলে খোলা স্থানে না থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। গতকাল দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ফেনীতে 130 মিলিমিটার। আবহাওয়া অফিস আরও জানিয়েছে রাজধানীতে বিকেলের পর ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দর্শক, এই মুহূর্তে আবহাওয়া অফিস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সাইদ অপু। অপু, বৃষ্টি ও আবহাওয়া পরিস্থিতি নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার হাতে?
মন, আপনাকে ধন্যবাদ। আসলে আপনি জানেন যে তীব্র একটা তাপদাহের পরে এবং এই মানুষজন স্বস্তিতে ফিরে সেই নিয়ে কিন্তু আসলে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বারবার বার্তা দেওয়া হচ্ছিল, পূর্বাভাস দেওয়া হচ্ছিল, কিন্তু এই তীব্র তাপদাহের পর কিন্তু মানুষ গত 3 দিন থেকে আসলে একটি মানে শীতল পরশ একটি অনুভব করছে এবং নগরবাসী মানে রাস্তায় বেরোতে পারছে এবং বিভিন্ন আমরা জায়গায় দেখেছি যে মানুষের যে একসময় যে গরমের যে একটা প্রভাব ছিল সেটি কিন্তু মানুষ আর এখন বাস্তব অনুভব করছে না। তো আসলে আমরা এখন কথা বলছি, আমাদের সামনে উপস্থিত রয়েছেন আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুর রহমান খান। আমরা একটু জানতে চাই যে আগামীতে আসলে আবহাওয়ার কোনো পূর্বাভাস আপনাদের কাছে রয়েছে কিনা এবং এই তাপদাহটা আসলে অব্যাহত থাকবে কিনা। ধন্যবাদ। চলমান যে তাপ প্রবাহ ছিল বাংলাদেশের উপরে, সেই তাপ প্রবাহ কিন্তু গতকাল থেকে মোটামুটি আমরা বলেছিলাম প্রশমিত হয়ে যাবে। সে অনুযায়ী কিন্তু গতকাল 2-1টি জায়গাতে ছিল তাপ প্রবাহ মৃদু ধরনের, সেই তাপ প্রবাহ কিন্তু আজ থেকে আমরা আশা করছি প্রশমিত হয়ে যাবে। তবে বর্তমান চলমান যে কালবৈশাখী ঝড় সহ যে বজ্রপাত এবং শিলাবৃষ্টির যে আশঙ্কা আছে, তা আপাতত আগামী 11 তারিখ অথবা 12 তারিখ পর্যন্ত দেশের উপর বিচ্ছিন্নভাবে অব্যাহত থাকার সম্ভাবনা আছে এবং এর পরবর্তীতে বৃষ্টিপাতের পরিমাণ এবং ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা আছে। তখন তাপমাত্রা আবার কিছুটা বৃদ্ধির দিকে চলে যাওয়ার সম্ভাবনা আছে। আগামী 15 তারিখের পর থেকে হয়তো বঙ্গোপসাগরে আমরা আশা করছি একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। সেই লঘুচাপটি হয়তো ঘনীভূত হলে আর নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা আছে। তবে এখন বর্তমানে বাংলাদেশের যে উপরে যে চলমান কালবৈশাখী ঝড় অব্যাহত থাকে, এই সময় কিন্তু প্রচুর বজ্রপাত হতে থাকে। এই বজ্রপাত থেকে যাতে জনগণ ক্ষণিকের জন্য হলেও যা নিরাপদ আশ্রয়ে থাকে, বিশেষ করে এই ধরনের বজ্রঝড় আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টার বেশি স্থায়ী হয় না। এই সময় যাতে জনগণ ঘরের ভিতরে বা অথবা যেখানে তাদের নিরাপদ আশ্রয় আছে ওইসব জায়গায় যাতে নিরাপদ স্থানে থাকে, সেই জন্য তার যান এবং মালের রক্ষার জন্য আমরা এই পরামর্শ দিয়ে যাচ্ছি। তাপপ্রবাহ কি বাড়তে পারে? তাপপ্রবাহ আগামী 11 তারিখ পর্যন্ত অথবা 12 তারিখ পর্যন্ত আপাতত তাপপ্রবাহের কোনো সম্ভাবনা নেই। এর পরবর্তীতে হয়তো তাপমাত্রা বৃষ্টিপাতের পরিমাণ কমে গেলে তাপমাত্রা কিছুটা হলেও বৃদ্ধির দিকে যাবে। তবে হয়তো বৃদ্ধি গেলেও তাকে সময় লাগবে। তার তাপমাত্রা যে আমাদের মৃদু ধরনের তাপপ্রবাহ অথবা 36 ডিগ্রির উপরে যে মাত্রা উঠে যায়, তা উঠতেও তার সময় লাগবে। কারণ অনেক দিন যাবত আবার যেহেতু শিলাবৃষ্টি বজ্র বৃষ্টি হবে, সেই জন্য কিন্তু তাপপ্রবাহ আসতে তার সময় লাগবে। মন, আসলে আপনি মানে শুনছিলেন আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুর রহমান খান, উনি আসলে জানাচ্ছিলেন আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি। আমরা এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে। মন, ধন্যবাদ আপনাকে। দর্শক, আবহাওয়া অফিস থেকে বৃষ্টি ও আবহাওয়া পরিস্থিতির সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আবু সাইদ অপু। অন্যান্য প্রসঙ্গে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে অনাবৃষ্টির সহ নানা প্রাকৃতিক দুর্যোগ, উজাড়ের একতরফা পানি প্রত্যাহার আর কার্যকর উদ্যোগের অভাবে অস্তিত্ব সংকটে পড়েছে লালমনিরহাটের 8টি ছোট নদী। এতে হুমকিতে পড়েছে পরিবেশ, বিরূপ প্রভাব পড়ছে নদীর উপর নির্ভরশীল মানুষের জীবন জীবিকায়। নদীগুলো বাঁচাতে কার্যকর উদ্যোগ চান স্থানীয়রা। প্রতিনিধি মাহফুজ রাজুর রিপোর্ট। নেই বৃষ্টি, আসছে না উজান থেকেও পানি। বৈশাখের খরতাপে পুড়ে খাঁ করছে রত্নাই, স্বর্ণামতী, সতী, ত্রিমোহনী সহ লালমনিরহাটের 8টি ছোট নদী। একসময় যেখানে পানির প্রবাহের সাথে মিশে একাকার হতো কৃষি, মৎস্য সহ আর্থিক সংস্থানের নানা আয়োজন। পানি না থাকায় ব্যাহত হচ্ছে মাছের প্রজনন, বিলুপ্ত হচ্ছে দেশীয় নানা প্রজাতির মাছ। অন্যদিকে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নামছে প্রতিনিয়ত। নাব্যতা সংকটে হারিয়ে গেছে নৌপথগুলো। আগের মতো দেখা মেলে না নৌকার, হারিয়ে যাচ্ছে ভাওয়াইয়া ভাটিয়ালির সুর। আগে তো পানি এসেছিল, এলা তো পানি নেই, এলা তো আবার সবাই তো মানুষের করিবার হয় না। পানি তো বহুত ছিল, তখন তো নৌকা পার হওয়া হয়েছিল। নদী রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের প্রকল্পের আওতায় 3টি নদীর 85 কিলোমিটার খননের পাশাপাশি 2 ধার উঁচু করার কথা থাকলেও কাজের কাজ হয়নি। আগের কোনো ঐতিহ্য নাই, এখন সবগুলা খরা মৌসুমের মতো পানি নাই, আবাদ হচ্ছে না। বানটা যেভাবে দেওয়া কথা ছিল ওইভাবে বানটা হয়নি। নদী খননের কাজ করিয়া অর্ধেক করছে, অর্ধেক কাজ ছাড়িয়ে গেছে। এই 4টা নদীতে যদি যথাযথ প্রবাহ থাকতো এই মুহূর্তে, তাহলে বর্তমান আমাদের গ্রাউন্ড ওয়াটার যে পর্যায়ে আছে, এটা আমরা আরো উপরে পেতাম। আমরা তাহলে 1 কোমর পানি ছিল কি 5 ফিট পানি ছিল,
এখন কিন্তু 1.5 ফিট পানিও নাই নদীতে। নদী গবেষক তুহিন ওয়াদুদের মতে ছোট নদীগুলো বড় নদীর প্রাণ। নদী কেন্দ্রিক অর্থনীতি সুরক্ষায় তাই সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি। ছোট ছোট নদীগুলোর কিছু খনন হয়, সেগুলো এত অবৈজ্ঞানিক পদ্ধতিতে খনন হয় যে নদীগুলোর উপকারের চেয়ে যেন ক্ষতিই বেশি হয়। তবে জেলা নদী রক্ষা কমিটি বলছে নানা জটিলতা থাকলেও নদীর সীমানা নির্ধারণের কাজ চলমান রয়েছে। এছাড়া নদী খনন ও প্রয়োজনীয় শাসনের জন্য কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। ইন্ডিয়া যেমন বিভিন্ন জায়গায় বাঁধ দিয়ে পানিগুলো তারা ডাইভারশন করে অন্যদিকে নিয়ে তারা চাষাবাদ করতেছে, ফলে উজান থেকেও পানি আসতেছে না। সীমানা নির্ধারণের কাজ চলমান রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে ইতিমধ্যে বেশ কিছু দূর এগিয়ে গেছে। 5টি নদী এবং আরও 6টি খাল খননের প্রস্তাবনা দিয়েছি। এই প্রকল্পগুলো যদি শেষ হয়ে যায় তখন যে আমাদের ছোট নদী খালগুলো আছে এগুলো প্রাণ ফিরে পাবে। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। সেই বৈশাখ আছে, নেই শুধু সেই নদী, নেই সেই নদীর জল। এই অঞ্চলের প্রাণ প্রকৃতিকে রক্ষায় এই ছোট ছোট নদীগুলোর সীমানা নির্ধারণের পাশাপাশি যথাযথ খননের উদ্যোগ নেওয়া এখন বিশেষ প্রয়োজন বলছেন এই অঞ্চলের মানুষজন। মাহফুজ সাজু, মাই টিভি, লালমনিরহাট। দর্শক, সংবাদ শেষ করছি, পরের সংবাদ দেখা আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।